তাহলে আমাদের জেনে নেওয়া দরকার যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে কোন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং করেননি, কেন তারা হঠাৎ করে এই বিতর্ক সৃষ্টি করে সহজ সস্তা জনপ্রিয়তার জন্য মাঠে নেমেছেন, সে বিষয়ে আমাদের একটু হলেও জানা দরকার। আমি শুরুতে সারসংক্ষেপে একটা কথা বলি। আমি সবসময় বলতাম এদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, ধর্মভিত্তিক ব্যক্তিরা যদি কোনো ভালো কাজ করেন, যখন তাদের উন্নতিগুলো চোখের সামনে আসা শুরু হয়, তখন সহজেই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিনা কারণে, বিনা ইস্যুতে আপনার তার বিরুদ্ধে কেউ না কেউ উঠে পড়ে লেগে যাবে। রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে বলছেন যে ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না, এক। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য ১৬টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী। আসলে এখন যে অবস্থা, পুলিশের যে অবস্থা, যেভাবে মব কালচার তৈরি করা হচ্ছে, তাতে আসলেই সেনাবাহিনী ছাড়া সম্ভবই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই মাত্র একটা মহাসমাবেশ দিয়ে সকল পক্ষের আলেম ওলামাদেরকে নিয়ে একত্রিত করেছে এবং সাধারণ জনতা ইতিমধ্যে বুঝে গিয়েছে যে আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হলো কালেমার বাংলাদেশ। এখন শুরু হয়ে গিয়েছে সেই ইসলামপন্থী আলেম ওলামাদেরকে পচা বানানোর পালা। কিভাবে সাধারণ জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, জামাতে ইসলাম, যত আলেম ওলামা আছে, কিভাবে সাধারণ মানুষের কাছে তাদেরকে পচানো যায়, সেই একটা পরিবেশ তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরোয়ার্দী উদ্যানে যেই সমাবেশটা ডেকেছিল, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এবং শোনা যাচ্ছে সকল ইসলামিক দলগুলো একত্রিত হচ্ছে। এতেই সবার কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। তারা ভালো করেই জানে ইসলামী দল যদি একবার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে, একবার যদি বাংলাদেশের ক্ষমতার চেয়ার পেয়ে যায়, সেই ইসলামী দলের হাত থেকে ক্ষমতার চেয়ার কচ্ছিন কালেও আর কেউ কেড়ে নিতে পারবে না। এজন্য বামপন্থীদের নিচে উপরে ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলছে যে কোনোভাবেই দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের, মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। যদি ক্ষমতা চলে যায়, ওরা ভালো করেই জানে এতদিন যারা ঘুষ খেয়ে পেট মোটা করেছে, এতদিন যারা সুদ খেয়ে পেট মোটা করেছে, এতদিন যারা অবৈধ ব্যবসা বাণিজ্য করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, ওরা খুব ভালো করেই জানে যদি টুপিওয়ালারা ক্ষমতায় আসে সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। ওই জন্যই আলেম ওলামাদেরকে নিয়ে, ইসলামী দলগুলোকে নিয়ে নানান ধরনের অপপ্রচার শুরু করে দিয়েছে। যাই হোক দর্শক, আসলে আমি অনেক কথাই বলে ফেলেছি, আশা করি বুঝতে পেরেছেন কেন কথাগুলো বললাম। ভিডিওর শুরুতে কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখিয়েছি। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটা বিশ্লেষকের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর আমি যে কথাগুলো বললাম, আমার কথার সাথে আপনারা একমত কিনা কমেন্ট বক্সে হা অথবা না জানিয়ে দিবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। চরমনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে হঠাৎ করে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী মাঠে নেমেছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়া, স্তব্ধ করে দেয়া। সহজ এই কাজটি করার জন্য তারা যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সেটা হচ্ছে এই দলটি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, এবং এই দলটি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাহলে আমাদের জেনে নেওয়া দরকার যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে কোন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং করেননি, কেন তারা হঠাৎ করে এই বিতর্ক সৃষ্টি করে সহজ সস্তা জনপ্রিয়তার জন্য মাঠে নেমেছেন, সে বিষয়ে আমাদের একটু হলেও জানা দরকার। আমি শুরুতে সারসংক্ষেপে একটা কথা বলি। আমি সবসময় বলতাম এদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, ধর্মভিত্তিক ব্যক্তিরা যদি কোনো ভালো কাজ করেন, যখন তাদের উন্নতিগুলো চোখের সামনে আসা শুরু হয়, তখন সহজেই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিনা কারণে, বিনা ইস্যুতে আপনার তার বিরুদ্ধে কেউ না কেউ উঠে পড়ে লেগে যাবে। তেমনটাই আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিক সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাক্টিভিটিসগুলো দেখে কারো না কারো অপছন্দ হচ্ছে এবং তারা আবার নতুন করে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2014 সাল, যেটাকে আমরা প্রথম বলি যে একটি বিতর্কিত নির্বাচন হয়েছে, প্রথম প্রশ্ন রাখতে চাই যে 14 সালের এই বিতর্কিত নির্বাচনটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি অংশগ্রহণ করেছিল? এই নির্বাচনটাতে কারা কারা অংশগ্রহণ করেছে? আপনারা নিশ্চয়ই জানেন 14 সালের 152-53টা সিট, যেই সিটে বিনা কন্টেস্টে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের লোকেরা, এবং সেই সময় এই অবৈধ নির্বাচনটা করা হয়েছিল শাহবাগে একদলদেরকে বিতর্কিত করে, তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে তারপরে ফাঁসি কার্যকর করে সেই সময় আলেম ওলামা, জামাত ইসলাম, বিএনপি সহ সব দলের উপরে একেবারে চরম মাত্রার জুলুম, নির্যাতন, অত্যাচার যা দরকার ছিল সব আওয়ামী লীগ করেছে এবং 14 নির্বাচন তারা কল করেছে।
আওয়ামী লীগের দালালি যদি হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উচিত ছিল 2014 সালের ওই নির্বাচনটাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে ভালো রেজাল্ট সেই নির্বাচনে নিয়ে আসা। কিন্তু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে 2014 সালের সেই নির্বাচনে বিএনপি যেমন অংশগ্রহণ করে নাই, জামাত ইসলামী অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। আপনারা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, কিন্তু খুঁজতেই যাই না যে কখন কোন সালের কোন নির্বাচনে গিয়েছে। প্রথম কথা হচ্ছে আওয়ামী দোসরদের সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ, 14 দল এবং জাতীয় পার্টি। একমাত্র এই যে গুটি কয়েকটি দলের কথা বললাম যারা বাংলাদেশের সর্ববৃহৎ দলের মধ্যে অন্যতম, বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা 14 সালের নির্বাচনে যায় নাই। আসেন 2018 সালের নির্বাচনের পরিস্থিতি নিয়ে। 2018 সালের নির্বাচনে বাংলাদেশের অলমোস্ট সকল পার্টি গিয়েছে এবং বিএনপি গিয়েছে 18 দলীয় জোটের মাধ্যমে। সেখানে ডক্টর মোহাম্মদ কামাল সাহেব ছিলেন সেটার চিফ এবং অন্যান্য বিভিন্ন দল থেকে নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। সে 18 নির্বাচনে বিএনপিও গিয়েছে, জামাত ইসলামও বিএনপির সাথে প্রতীক নিয়ে গিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশও 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন সেই নির্বাচনে কেউ ভালো ফলাফল করতে পারেন নাই, তথা আওয়ামী লীগ ফলাফল করতে দেয়নি। 300 আসনের 6-7টা আসন বাদ দিয়ে বাকি সবই নৌকা প্রতীকে রাতের বেলা ভোট দিয়ে তারপরে তারা জয়যুক্ত হয়েছিলেন। তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছিল এবং শুরুতে বিএনপি চেয়েছিল সেই নির্বাচনে কোনোভাবেই তারা সেখানে শপথ পড়বে না। অনেক দিন অপেক্ষা করার পরেও কিছু লোভী মানুষ যারা সেই বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে শপথ নিতে চেয়েছেন বিধায় বাধ্য হয়ে বিএনপির পক্ষ থেকে কিছু মানুষকে শপথ পড়ানোর জন্য পাঠানো হয়েছিল তাদের দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে। পাশাপাশি একজন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সেখান থেকে বিরত রাখা হয়েছিল এবং তিনি শপথ নেননি। না নেওয়ার কারণে সেই জায়গাটিতে পরবর্তীতে উপনির্বাচন হয় এবং সেখানে অন্য আরেকজন নির্বাচিত হন। তাহলে কি দেখা গেল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 2018 সালের নির্বাচনেও জয়যুক্ত হতে পারেননি, তারপরেও তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিএনপির কিছু লোক সেখানে শপথ নিয়েছে, একজন লোক শপথ নেয়নি এবং সেটা বিএনপির দোষ নয়। কিছু লোভী নেতা যারা চেয়েছেন সেই সময় শপথ নেওয়ার জন্য তারা কিন্তু তখন শপথ নিয়ে গিয়েছেন। তার মধ্যে একজন আপনারা জানেন যে ইতিমধ্যেই বিতর্কিত হয়ে মৃত্যুবরণ করেছেন, তিনি এখন দুনিয়ায় নেই, আল্লাহ তাকে জান্নাত ফেরদৌস নসিব করুক। সেই অ্যাডভোকেট সত্তার সাহেব, উকিল আব্দুল সত্তার, তিনি শেষ বয়সে এসে বিএনপি থেকে যখন নেতারা আপনার কি বলে এই সরকার পতন হওয়ার মানে 24-এর নির্বাচনের 1 বছর আগে 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে যখন তারা সংসদ থেকে পদত্যাগ করলেন, তখন ওই উকিল আব্দুল সত্তার সাহেব পদত্যাগ করেছিলেন বিএনপির হিসাবে, কিন্তু পরে আবার তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছিলেন। তাহলে সেখানেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ধরনের কারো প্রতি আপোষকামিতা ছিল না। 2024 সালে নির্বাচন হয়েছে। 2024-এর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দল যায়নি। গিয়েছে কারা? সেই আগের মতো আওয়ামী লীগ, 14 দল এবং সেই শেখ হাসিনার পাল্লক জাতীয় পার্টির এই সদস্যরা। এবং তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে এসে বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে বলেছিলেন যে ভারত থেকে আমি ঘুরে এসেছি, আমরা বলতে চাই না কি আলোচনা হয়েছে। তাহলে সেখান থেকেই বোঝা যায় যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আরও কিছু রাজনৈতিক দল, সেই 14 দল যারা ছিলেন শেখ হাসিনার সহযাত্রী, তারাই কিন্তু 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করেছেন। করেন নাই কে? করেন নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি, জামাত ইসলামী সহ দেশপ্রেমিক অনেক রাজনৈতিক দল, তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেননি। তাহলে তাকে কেন আওয়ামী লীগের দোষর বানানোর জন্য চক্রান্ত হচ্ছে? বলা হচ্ছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, নির্বাচনে অংশগ্রহণ যদি ইসলামী আন্দোলন করেই থাকে, তাহলে আমরা যাদের জন্য মেয়রের জন্য আন্দোলন করছি এখন, ফর এক্সাম্পল চট্টগ্রামে ডাক্তার শাহাদাত সাহেবের মেয়রের জন্য আন্দোলন, ঢাকা সিটি কর্পোরেশনে আমাদের প্রিয় ভাই এরশাদ ভাইয়ের জন্য আন্দোলন, এরকম করে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে তাদের সেই সকল ব্যক্তিদের মেয়র হওয়ার জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। তাহলে তারা মেয়র কি 2014 সালের নির্বাচনের আগে নির্বাচিত হয়েছিলেন, নাকি তারা 2018, 14 এবং এই 24-এর আগের যে কোনো মেয়র ইলেকশনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন? যদি তাই হয় তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকেই কখনো কারো দলীয় সিদ্ধান্তের আলোকে 2-1টি নির্বাচনে তারা যায়নি, আবার কখনো তারা দলীয় সিদ্ধান্ত শিথিল রেখেছে, কেউ নির্বাচনে গিয়েছে, আবার কখনো কখনো দলের নাম নিয়ে সরাসরি অংশগ্রহণের সুযোগ ছিল, সেখানে তারা অংশগ্রহণ করেছে। যেমন বিএনপির নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন থেকে ফেরত আসার কথা ছিল, কিন্তু সেখানে তৈমুর আলম খন্দকার সাহেব নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তখন কিন্তু তাকে বহিষ্কারও করা হয়েছে। একই জায়গায় অন্য আরেক সিটি কর্পোরেশনে কোনো একটি সময়ে দেখা গিয়েছে যে না, ওই স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন, এটা দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষরা চেয়েছেন, তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। তাহলে যদি তারা সেই অংশগ্রহণটা করতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করতে পারবে না, এই যৌক্তিকতাকে আমি মেনে নেই না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বশেষ যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছিল, সে কারণে কিন্তু তখন তারা আলোচিত হয়েছিল, সমালোচিত হয়েছিল। তখনকার সময় অনেক মানুষ এটাকে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছিলেন, এজন্য 24-এর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই নির্বাচনটাকে কোনোভাবে অনেকেই মেনে নিতে পারেনি। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ এই দলটির উপরে কি নির্যাতন করেছে, নিপীড়ন করেছে আপনারা দেখেছেন। বরিশালের শায়েখে চরমনাই আপনার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের মুখের উপরে, দাঁতের উপরে আঘাত করে প্রমাণ করে দিয়েছিলেন যে এই নির্বাচন পদ্ধতির ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলেছে। এবং তখন শায়েখে চরমনাই একটি ইন্টারভিউ দিয়ে বলেছিলেন
যে আমি যদি বেঁচে থাকি তাহলে এই আওয়ামী লীগের পতন নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং আমি তখন সর্বপ্রথম তুরস্ক থেকে লাইভে এসে তার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলাম, যদিও ওই নির্বাচনের পক্ষে আমি ছিলাম না, কিন্তু কেন বলেছিলাম যে শেখ হাসিনার অধীনে একজন ব্যক্তির দাঁড়ানোর পরে এই পরিস্থিতি যদি হয় একজন বিখ্যাত পীর এবং একটি দলের নেতাদের, যেখানে বিএনপির প্রার্থী ছিল না, জামাতের প্রার্থী ছিল না, সামান্য আপনার একজন চরমনের প্রার্থীকেও আপনি মানতে পারলেন না, এটার দ্বারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ না করলেও আমাদের বিশ্বব্যাপী এবং দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পদ্ধতিটাকে ফুটিয়ে তোলার কিন্তু একটি উপায়ও হয়েছিল এই নির্বাচনের মাধ্যমে। কারণ ওই নির্যাতন অত্যাচারটা কিন্তু জাতির কাছে বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছিল। এক বাক্যে বলতে গেলে সেই নির্বাচনটাও তারা অংশগ্রহণ করেছে, সেটাকে আমি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলবো, সেটাকে আমি দোষের কোনো সিদ্ধান্ত বলবো না। যদি ওই নির্বাচনটাকে আমি দোষের বলি, তাহলে এর পূর্বে ডাক্তার শাহাদাত এবং আপনার কি বলে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যারা দাঁড়িয়েছিলেন তাদের কেউই কিন্তু কোনোভাবে সঠিকভাবে নির্বাচনে দাঁড়ানোর রাইট রাখেন না। কিন্তু তারাও যখন দাঁড়িয়েছেন, শুধু তারাই না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চরমনাইরও যেমন অনেক মেয়র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, পাশাপাশি জামাত ইসলামেরও কিছু মানুষ নির্বাচিত হয়েছেন, পাশাপাশি বিএনপিরও অনেক মানুষ নির্বাচিত হয়েছেন জায়গা বিশেষে, কিন্তু যে হারে তাদের নির্বাচিত হওয়ার কথা সেটা হতে পারেন নাই। যেমন প্রত্যেকটি জায়গায় সাধারণত মানুষের বিশ্বাস বিএনপি, জামাত কিংবা বিরোধী মতের মানুষরা নির্বাচিত হবে, কিন্তু ভোট কারচুপির কারণে হয়তো দেখা গিয়েছে 100-র মধ্যে 2-4টা জায়গায় হয়তো কোনো ইউনিয়ন পরিষদে কিংবা উপজেলা পরিষদে কিংবা সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হয়েছিলেন, অথবা তাদেরকে নির্বাচিত হওয়ায় বাধাপ্রাপ্ত করা হয়েছে। তো আমি সে কারণে বলছি যে চরমনাইকে নিয়ে নতুন করে তাহলে এই ষড়যন্ত্র কেন? এর অন্যতম কারণ হচ্ছে চরমনাইয়ের পীর সাহেব বাংলাদেশের 24-এর আন্দোলনের নেতৃত্বে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটা গোপন কিছু না, আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, 16 বছর পর্যন্ত কথা বলেছি। এটা বানিয়ে আমি আজকে নতুন কিছু সৃষ্টি করবো এমন কিছু জনগণ বিশ্বাস করবে না। আমি যা করেছি তা দিবালোকের মতো স্পষ্ট। তেমনি 24-এর এই গণঅভ্যুত্থানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে চরমনাইয়ের পীর বাংলাদেশের অবিসংবাদিত নেতায় রূপান্তরিত হয়েছেন। ছাত্র জনতার কাছেও যেমন স্বীকৃতি লাভ করেছেন, বাংলাদেশের পজিটিভ রাজনীতিতেও তাদের এন্টার হয়েছে, প্রবেশ হয়েছে, এবং সেটাকে অনেকেই হয়তো সহ্য করতে পারছেন না। রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে বলছেন যে ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না, 1। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য 16টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তো আগামীতে যদি এরকম কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয়, সেক্ষেত্রে জাতিকে যেন 16 বছর অপেক্ষা করতে না হয়, এজন্য যেভাবে সংস্কার দরকার, পরিবর্তন দরকার, আইন দরকার, কানুন দরকার, যেভাবে স্টিম রোলার দরকার, কঠোর হওয়া দরকার, সবই তিনি করবেন। এগুলো তার মুদ্রা কথা। তার যারা সহযোগী রয়েছেন, তার পক্ষে যারা কথাবার্তা বলেন, তাদের মুখে দৈনিক যদি 100টি কথা হয় রাজনীতির কথা, সেখানে দেশ নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই, এনসিপি নিয়ে কোনো কথাবার্তা নেই, বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই, কেবলই মাত্র আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট। এর বাইরে যারা সরকারের যাকে বলা হয় মাউথ স্পিচ হিসেবে কাজ করেন, তারা তো সবাই মোরালের সবাই আওয়ামী লীগের যত কুৎসিত ভাষায় গালাগাল দেওয়া যায় সেভাবে গালাগাল দিচ্ছেন। এবং এই গালাগালির মধ্যে সেই কি বলবো, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গত 10 মাসে সবচেয়ে বেশি যে নামগুলো উচ্চারিত হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আওয়ামী লীগ, 2 নম্বরে শেখ হাসিনা, 3 নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু। এখন এগুলোর প্রতিক্রিয়া কী, এগুলোর ফলাফল কী হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, একটা স্লোগান আছে, সেটা হলো যে কোনো প্রচার এবং প্রোপাগান্ডা, সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক, আলটিমেটলি বা শেষ পর্যন্ত যার বিরুদ্ধে বা যার পক্ষে প্রচারণা চালানো হয়, ওটা মূলত তার পক্ষে চলে যায়। যেমন ধরুন আমার বিরুদ্ধে কেউ বললো রনি খারাপ, রনি খারাপ, রনি খারাপ, একটা সময় মানুষ আগ্রহ হবে যে দেখি লোকটাকে নিয়ে এত খারাপ কি বলছে, একটু খোঁজ খবর নেই। এখন আমি যদি সত্যিকার অর্থে খারাপ হয়ে যাই, তখন এই সমাজে কিন্তু ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি। তারা দলে দলে আমার কাছে আসবে, এসে বলবে যে এইরকম নেতাই আমাদের দরকার, আপনার তাগত আছে, শক্তি আছে। এবং এইভাবেই প্রচারণার ফলে আমাদের পাক ভারত উপমহাদেশে হাজি মাস্তান, দাউদ ইব্রাহিম, ছোট শাকিল, ছোট রাজন তৈরি হয়েছে। এইভাবে ঢাকা শহরে সুইডেন আসলাম, টোকাই সাগর, মুরগি মিলন তাদের তৈরি হয়েছে। এর কারণ হলো ওই নেতিবাচক প্রচারণা। মানে আমি সেই 80-র দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্রনেতা, মানে যার ভয়ে বাঘ এবং মহিষ এক ঘাটে পানি খেত। তো আমি নাম বললাম না, সেই ছাত্রনেতার যিনি বস, তিনিও ওইরকমই বাঘে মহিষে তার নামে পানি খেত, কিন্তু তিনি অনেকটা পলিটিক্যাল লিবারেল। আর যার কথা বলছি তিনি মানে চরিত্রের যত মন্দ দিক আছে, খুনি বলেন, ধর্ষক বলেন, চাঁদাবাজ বলেন, সব ওই সেই গুন্ডা ছাত্র নেতার সম্পর্কে সেই এরশাদ জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নাম করা ছাত্রনেতা অভিষেক ছিল। তো আমি আমার বাসায় একদিন বেড়াতে গেছেন সেই
যে মহাগুন্ডার যিনি বস বেড়াতে গেছেন। তো আমি তাকে বললাম যে ভাই ও আসলে কেমন, ওর তো এরকম এত খুন করেছে, খারাপই করেছে। উনি বলেন যে একেবারে বেগু ভুয়া, ও জীবনে একটা মুরগিও জবাই করেনি কখনো, মুরগির রক্ত দেখলে ছটফট করে সে মানে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যেত, এরকম একটা ছেলে। তো তাকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা গুন্ডা, এবং সে যদি কোথাও টেলিফোন করতো সঙ্গে সঙ্গে সেখানে কান্নার রোল পড়ে যেত। এরকম অসংখ্য ঘটনা আছে। তো আপনি যখন কারো বিরুদ্ধে প্রচারণা করবেন তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে এবং তাকে গ্যাং লিডার বানিয়ে তার অপকর্ম করবে, আর সে সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধনসম্পদ সেগুলো পায়ের উপর পা তুলে সে খাবে। এই গেল মন্দ প্রচারণার। তো আমার সম্পর্কে যদি আপনি প্রচারণা করেন যে এটা গুন্ডা, বাহিনীর প্রধান, আন্ডারওয়ার্ল্ডের ডন, এটা আছে এটা আছে, তো ওই লোকগুলো আমাকে সমীহ করবে এবং আমার কাছে আসবে, এবং আমি না চাইলেও এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব। আবার যদি আমার প্রশংসা করেন যে এই লোকটা ভালো, লেখাপড়া জানে, ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই ভালো লোকগুলো আমার প্রতি আকর্ষিত হবে, তারা আসবে এবং আমি সেই ভালো লোকদের মধ্যে নেতা হয়ে যাব। তাহলে আপনি যাই করেন না কেন আলটিমেটলি কিন্তু পুরো জিনিসটাই আমার পক্ষে চলে আসছে। তো এইভাবে এখন আওয়ামী লীগ সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে, সরকার সমর্থকদের পক্ষ থেকে, শেখ হাসিনা সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে, শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে, আলটিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে। আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা আতঙ্ক, ভয় তৈরি হচ্ছে, এবং ভয় খুব খারাপ জিনিস। ধরুন আপনি মাঝপথে আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে, অমাবস্যা রাতে, হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা তাল গাছ আছে, তাল গাছে একটা ভূত আছে, আর তাল গাছের সেই রাস্তার উল্টো দিকে একটা বট গাছ আছে, সেই বট গাছে একটা পেটনি আছে। তো আপনি খুব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক, কিন্তু ওই রাতে আপনার মনে হলো যে এই ভূতটি, আপনি ছোটকাল গল্প শুনেছেন, সে রাত 12টার পরে একটা পা বট গাছে রাখে আর পেটনি তার আর একটা পা এ তাল গাছে রাখে। তো হঠাৎ করে আপনি ওই গভীর রাতে একাকে যাচ্ছেন, আপনি একবার তাল গাছের দিকে তাকাবেন আর একবার সেই বট গাছের দিকে তাকাবেন, সেখানে পেটনি ভূত থাকুক বা না থাকুক, পা থাকুক বা না থাকুক, আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন, সেন্স হারিয়ে ফেলবেন। এটাই হলো সত্যিকার অর্থে বাস্তবতা। আপনারা যারা শ্রীকান্ত উপন্যাস পড়েছেন, সেই শ্রীকান্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেখানে শ্রীকান্ত যেভাবে সেই চিতার যে মানে চিতাখানা যেটাকে বলা হয় শ্মশান ঘাট, সেখানে গিয়ে যেভাবে ভয় পেয়েছিলেন, এরকম ভয় পাওয়ার যে দৃশ্য বাংলা সাহিত্যে আর কেউ ফুটিয়ে তুলতে পারেননি। তো আওয়ামী লীগ সম্পর্কে এই যে যত প্রচারণা করা হচ্ছে, আলটিমেটলি আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে। এখন যারা বলছেন, যারা প্রচার করছেন, তারা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কিন্তু নিজেরা ভয় পাওয়া শুরু করেছেন এবং তাদের এই ভয়টি অনেকের মধ্যে তারা এগুলো সঞ্চারিত করছেন। ফলে ধরেন লন্ডনে এক লোক আছেন, তিনি শেখ হাসিনাকে খুব গালাগালি করেন, বা আমেরিকার একজন গালাগালি করেন। তো তিনি গালাগালি করেন, কিন্তু তার কাছে মনে হয় আরে আমার তো আত্মীয় স্বজন ঢাকা শহরে আছে, আমার আপনজন আছে, প্রিয়জন আছে, আওয়ামী সন্ত্রাসীরা যদি একদিন সেই এদের উপর আক্রমণ চালায় তাহলে কী হবে? এই কথা বলতে বলতে কেউ যদি গাড়ি চালায়, মুহূর্তের মধ্যে দেখা গেল গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি ডাক্তার ইঞ্জেকশন দেয়, দেখা গেল যে মানুষের ইঞ্জেকশনের পরিবর্তে পশুর ইঞ্জেকশন দিয়ে ওরা মানুষটিকে মেরে ফেললো। এই হলো ভয়। তো এই গেল একটা সাইড, আওয়ামী লীগ সম্পর্কে আতঙ্কের একটা সাইড। অন্যদিকে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই লোকগুলো অবদমিত ছিল, আপনি যে কোনো একটা অপরাধ, সেটা জেনা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক, এটা যখন বারবার আপনি তাকে খোঁটা দিবেন যে তুই চোর, তুই চোর, তুই চোর, তুই ডাকাত, তুই ডাকাত, তুই ডাকাত, তারপরে শরীয়তে বিচার করবেন, বিরাট গ্রামে একটা যাকে বলা হয়। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।